সময় এটা পিকুলিয়ার অবস্থা ছিল ওখানে। ওই যে আহ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা অন্য কেউ কে যেন বলছে যে ইউনূস সরকার না থাকলে সচিবালয়ে ঢোকা অত সহজ হবে না। এখন আমরা যেভাবে সচিবালয়ে ঢুকে যেতে পারি, সচিবের রুমে যাই, আহ উপদেষ্টাদের রুমে ঢুকে যেতে পারি, এই এরকম বিএনপি একটা সরকার কথা আসলে সার্জিস এটা আলমের মুখ থেকে সহজ শুনেছিলাম। হবে না। এবং তারা সেই কাজগুলো করেছে, মানে তাদের ব্যানারে এই তরুণরা এই ধরনের ব্যাপক ধরনের ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য এই সমস্ত করছে। এবং প্রশাসন, পুলিশ, সিভিল প্রশাসনে যে যার মতন করে, জামাত তার মতন করে, স্বাস্থ্য, শিক্ষা, আহ, আহ, এবং পুলিশে, প্রশাসনে তাদের নিয়োগ বদলি করেছে। বিএনপিও তার সাধ্য মতন করেছে। মানে একটা, মানে কি বলবো, একটা জগা খিচুড়ি অবস্থা ছিল। কোনো যোগ্যতার মাপকাঠিতে যে নিয়োগ, যেটা প্রত্যাশিত যে একটা অন্তর্বর্তী সরকার আসলো যার কোনো রাজনৈতিক চরিত্র নেই, তাহলে এখানে একটা নিয়োগ নীতিমালা যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে, মানে এই কোটা কাজগুলো না কিন্তু মেধা আমরা তখন তদবির প্রথম দেখি। তদবির নাকি এরকম একটা বিষয়। সবই তদবির হচ্ছে। এবং যারা, মানে যে সমস্ত ছেলেরা আপনার মেসে থাকতো, তারা মানে গুলশান বনানীতে যে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠলো, এবং তাদের মানে চাঁদার পরিমাণ কোটি টাকার নিচে না, কোটি টাকার উপরে। মানে অবাক লাগে, যারা মানে 1,000 2,000 টাকা তাদের পকেটে থাকতো না, তারা 1 কোটি টাকার নিচে চিন্তা করতো না। এইরকম পর্যায়ে যে নিয়ে যাওয়া হয়েছে। কে নিছে, কিভাবে নিছে আমি জানি না। তাদেরকে নিশ্চয়ই হাওয়া দিছে, তাদেরকে বলা হয়েছে তোমরাই সব, তোমাদের কারণে আমরা ক্ষমতায় আছি। এবং তাদের তো আসলে চিন্তা ছিল 18 মাসে ক্ষমতা ছেড়ে দেয়া না, তাদের চিন্তা ছিল 5 বছর। এবং একজন উপদেষ্টা তো বলছে যে নির্বাচনের কথা টেবিলে তোলাই যাইতো না, মানে নির্বাচন ছাড়া এইভাবে চলতে থাকবে, পিছনে থাকবে ছাত্ররা। কিন্তু আস্তে আস্তে ছাত্রদের এই শক্তিটা দুর্বল হয়ে যাওয়াতে, পরিস্থিতি যখন দেখলো যে কেউ বিনিয়োগকারীরা আসছে না, অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে, তখন তারা দেখতেছে আরে এটা তো বিপদ হচ্ছে, এইভাবে তো টিকে থাকা যাবে না। তখন তাড়াতাড়ি নির্বাচনের আয়োজন। তো এই যে পরিস্থিতিটা খারাপ হয়ে যাওয়া, আজকে দেখেন টকশোতে কোনো আপনি ইউনূস সরকারের পক্ষে কোনো গলা পাবেন না। এখন যা গলা পাবেন সব হচ্ছে বিএনপি সরকারের পক্ষে। তো এই 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 যে রাতারাতি পরিবর্তনটা, সত্যি তো পরিবর্তনটাও হচ্ছে কেন হচ্ছে এইসব কারণে। কারণ আপনি পরিবর্তনের পর পরিবর্তনের যে মূল, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, কিন্তু তার যে নমুনা 18 মাসে যেটা আমরা দেখলাম, সেই তার ন্যূনতম একটা যে মানে প্রিন্সিপাল প্রতিষ্ঠা করা, চেষ্টা করা, আমরা তো সেটা দেখলাম না। যার ফলে আস্থা কিন্তু নষ্ট হয়ে গেল। তখন বলা হয়েছে না, ইউনূস সাহেবকে আপনি 50 বছর থাকেন, 10 বছর থাকেন, 20 বছর থাকেন, এখন একটা লোককে পাবেন এরকম, মানে মানে কি বলে, কন্ট্রো রেইজ করার জন্য কাউকে পাবেন না। তো এইটাই হলো দুর্ভাগ্য আমাদের, মানে ওই যে এত। যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন গ্রামার, মানে পুলিশ না, তাহলে বাকি আসলে সবাই এই গ্রামারটা মানে যে যেই সরকার থাকবে সেদিকেই কথা বলতে হবে, হ্যাঁ, এটা একটা গ্রামার। এখন এখন তাই হচ্ছে। এখন এটাকে একটা, যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে, যেমন এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন দেখেন বিরোধী দল আছে, সবাই আছে যার যার বিরোধিতা। আজকে দেখেন এনসিপির ইউরোপের রাষ্ট্র মানে প্রতিনিধিদেরকে নিয়ে বলছে যে আহ, আমাদেরকে রাস্তায় নামতে হবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট যদি বাস্তবায়ন না হয়, আপনার নবীন সরকার 2 মাস 2.5 মাস হইতে চললো, আপনি এখনই তাদের কাছে, তাদেরকে ডেকে যদি এই আওয়াজ দেন, তাহলে আমাদের এই ডেমোক্রেটিক প্রসেস সিস্টেমটা তো আর কার্যকর কিন্তু হবে না। তারা না দিয়ে আসলে কি করবে? কারণ নবীন সরকার তো এসেই জানিয়ে দিচ্ছে যে, যেমন সংসদে সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলছেন ওই সময় আমরা অনেক কিছু মেনে নিয়েছি, অনেক কিছু বলি নাই। ফলে যে মানে এখন বলবো আর কি এরকম একটা ব্যাপার। ফলে না, 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 মানে না, তাদের তার কথা, ইয়েটা তো স্পষ্ট তারা হচ্ছে হচ্ছে না, মানে দুনিয়া যে অবস্থাটা। আমরা জুলাই সনদ মানি না তা না, তারা তো বলতেছে আজকে, যেমন আজকে তারেক রহমানই তো দলের 3টা সংগঠনের প্রতিনিধিদেরকে কি বলছে, যে আমাদের নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে আমাদেরকে এটা পালন করতে হবে। সেই নির্বাচনী অঙ্গীকারের মধ্যে কি 31 দফা নাই? সেই 31 দফা কি জুলাই সনদের মধ্যে নাই? আপনি যে ফরম্যাটই হোক না কেন ভাই, মোটা দাগের যদি কিছু সংস্কার এই সরকার যদি বাস্তবায়ন করে, এটা সবাই মিলে, এটা সংসদের মাধ্যমে এটা বাস্তবায়ন করেন। একেবারে জুলাই সনদে স্বাক্ষর করছি বলে, এবং যেখানে নোট অফ ডিসেন্ট আছে, এখানে অনেক আলোচনা। এটা আমার চেয়ে ব্যারিস্টার ফুয়াদ আরো আমার কথা, তাদের কিছু সংস্কার দরকার, সেই সংস্কারের ব্যাপারে বিএনপি আপত্তি করছে না, বিরোধী দলও আপত্তি করছে না। কিন্তু খামাকাই একটা নেগেটিভ একটা ইমপ্রেশন যদি আমি এখন ইউরোপের প্রতিনিধিদেরকে, রাষ্ট্রদূতদেরকে বা তাদের কর্মকর্তাদের সামনে যদি প্লেস করি,
এটা ভালো হবে না, তার মানে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা দুর্বল হয়ে যাবে। আমি সেটাই বলতে চাচ্ছি, কারণ রাজনৈতিক ব্যবস্থাটা যদি টিকে থাকে, বিরোধী দল কি এখন দৌড়াইতে হচ্ছে? বিরোধী দল কি ঘর ছাড়া? বিরোধী দলের নামে কি মামলা হচ্ছে? বিরোধী দলের কয়টা নেতা এখন কারাগারে আছে? কেউ তো নাই। এখন সবার ফ্রিডম আছে, সে সভা সমাবেশ করতে পারছে, সে এই যে কথা বলতে পারছে, হুম। মানে টেবিল টকে বলেন, সংসদের ভেতরে বাইরে সবাই তো মুক্ত এখন। আগে কি অবস্থা ছিল? বিরোধী দল মানেই হচ্ছে নিশ্চিহ্ন করো, তাদেরকে দৌড়ের উপর রাখো, তাদেরকে মামলা দাও। সেই জায়গা থেকে যে আমার উত্তরণটা হয়েছে, এটা তো স্বীকার করতে হবে। জি। সরকারের ক্রিটিসিজমটা এই যে আপনি, আমি বললাম না যে এটা সরকারেরও ব্যর্থতা, যে কেন চলমান যে ক্রাইসিস গুলো আছে, এই যে হামের ক্রাইসিসটা, তারপরে বাণিজ্য চুক্তির বিষয়টা সবাই জানতে যাচ্ছে যে এটা দেশের স্বার্থ বিরোধী। এটা নিয়ে সোচ্চার কেন আলোচনা হলো না? 2 দিন 3 দিন ধরে কেন আলোচনা হচ্ছে না? কেন পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো সংসদে তুলে ধরা হচ্ছে না? এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ। তো এইটা নিয়ে তো সমালোচনা করবোই, কিন্তু আপনি সমালোচনা করার অর্থটা কি এরকম হবে যে আপনি এখনই মানে বিদেশি প্রতিনিধিদেরকে ডেকে বলবেন যে এই সরকার ব্যর্থ, আমরা যে কোনো মুহূর্তে আমরা রাস্তায় নামবো? রাস্তায় নামার এই আওয়াজটা তোলা মানেই হচ্ছে জি। আপনি মানে আমি সংসদীয় যে যাত্রাপথ, সেই যাত্রাপথকে আপনি ভণ্ডুল করতে চান। হুম, দুটো ইস্যু, এই যে বিদেশি কূটনীতিকের সাথে এনসিপি প্রতিনিধিদের সাক্ষাৎ, কদিন আগে মার্কিন কূটনীতিক জেমস স্টুয়ার্ট, তার সাথেও তিনিও গেছেন, আসিফ মাহমুদ সজীবের সাথে দেখা করেছেন। এই প্রসঙ্গটা আমি আনবো, যে কি আসলে কথাবার্তা হচ্ছে, কেন এত দেখা সাক্ষাৎ হচ্ছে, রেগুলার একটা বিষয় কিনা। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, তার আগে ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে বাণিজ্য চুক্তি এই বিষয়টাও কেন সবাই চুপ করে গেল, কেউ যে কিছু বললো না, এটা আসলে কি কারণ বলে মনে হয়? সংসদে আছে, সংসদে এত আলোচনা হয়, উত্তপ্ত আলোচনা, সংসদের বাইরে আলোচনা হয়, সংসদের বাইরে কত রকম আন্দোলনের হুমকি দেওয়া হয় বিরোধী দলের পক্ষ থেকে, সরকারও অনেক রকম কথা বলে, বাণিজ্য চুক্তি নিয়ে কেন কেউ মুখ খোলে না?